সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, রয়টার্সকে সাক্ষাৎকার, আওয়ামী লীগকে সক্রিয় করতে হাসিনার নতুন চাল, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 12 জেলায় বন্যা পরিস্থিতি অবনতির সংখ্যা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন ভোট গণনায় কারচুপি করলে সেই হাত থাকবে না, হুঁশিয়ারি দিলেন সার্জিস আলম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব মোহাম্মদপুরে ব্যবসায়ীর উপর হামলা, ভিডিও ভাইরাল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব রংপুরে 11 দলীয় ঐক্যের সমাবেশ, গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে বললেন ডক্টর শফিকুর রহমান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে 13 জনকে পুষিনের চেষ্টা, বিজেপির বাধায় ফেরত নিল বিএসএফ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব 17 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস জানালো আবহাওয়া অধিদপ্তর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 24-এর গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ। এরপর শীর্ষ নেতারা আত্মগোপনে অথবা বিদেশে পালিয়ে যান। অনেকে গ্রেপ্তার হন। দলটির প্রায় সব পর্যায়ের নেতাকর্মী নিষ্ক্রিয় হওয়া পড়েন। বন্ধ হয়ে যায় দলীয় কার্যালয়। বর্তমানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তারপরও নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝটিকা মিছিল, সমাবেশ ও জাতীয় পতাকা উত্তোলনের মতো কার্যক্রম পরিচালনা করছে নেতাকর্মীরা। তাতেও রাজপথে নিজেদের উপস্থিতি জোরালো করতে পারছে না বলে দাবি তাদের। তবে দলকে সক্রিয় করতে ও নেতাকর্মীদের মনোবল ফেরাতে দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন রাজনৈতিক কৌশল বা নতুন চাল গ্রহণ করেছেন বলে জানা গেছে। শীর্ষ নেতাদের নিয়ে ভারত থেকে দেশে ফিরে আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করার ঘোষণা দিয়েছেন তিনি। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। সেখান থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার দলের নেতাকর্মী ও সমর্থকদের উপর নিপীড়ন চালানো হচ্ছে। মৃত্যু যদি আসে তবে আমি চাইতো যেন নিজেই মাটিতেই হয়। এদিকে শেখ হাসিনা দেশে ফেরার বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি। প্রতিক্রিয়ায় জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার চলার বিষয়টি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা। এছাড়া শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে আইন বিশেষজ্ঞদের কেউ কেউ শেখ হাসিনাকে দেশে ফিরে আসার বাধা দেখলেও আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। আদালতে আত্মসমর্পণের পরিকল্পনায় সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে জোর আলোচনার সামনে এসেছে। তার দলের পলাতক নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সকে কাছে দাবি করেছেন। তার আত্মসমর্পণের কথা ভাবছেন বলেও রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে টেলিফোনে শেখ হাসিনা এই সাক্ষাৎকারে দেন রয়টার্সকে। দিল্লিতে থাকা শেখ হাসিনা রয়টার্সকে বলেন, আমাদের প্রায় সব নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের অনেকেই আত্মগোপনে আছেন। তাই আমি বলছি, এবার আমি দেশে ফিরেছি, আর একদিন তোমরাও সবাই এসো, আমরা সবাই একসঙ্গে আদালতে আত্মসমর্পণ করব। প্রসঙ্গত 24-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা একই সঙ্গে তার দল আওয়ামী লীগের কার্যক্রমের উপরও বাংলাদেশ সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন। শেখ হাসিনার সঙ্গে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের রায় আছে। এছাড়া জুলাই আন্দোলনের সময় নানা অভিযোগ এবং দুর্নীতির অভিযোগও বিপুল সংখ্যক মামলা রয়েছে। তারপরেও তিনি শেখ হাসিনা এই দেশে এসে আবারও ঘুরে দাঁড়ানোর জন্য বিশেষভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এদিকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর। জামালপুরে ইসলামপুরে বিএনপির দুই প্রভাবশালী নেতা, স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় এমপির গাড়িসহ 3টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা পরিষদ ডাকবাংলা প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। যদিও এই ঘটনার কোনো হাতে হাতে খবর পাওয়া যায়নি, তবে সংঘর্ষের পুরো ইসলামপুরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বিএনপির এমপি সুলতান মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নওয়াবের মধ্যে সাংগঠনিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় উভয় নেতার ডাকবাংলোর 2য় তলায় অবস্থান করেছিলেন। এ সময় নিচে থাকা দুই পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, তারপরে সংঘর্ষে লিপ্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে এমপি সুলতান মাহমুদ বাবু ও নুরুল ইসলাম নবাবের ব্যবহৃত গাড়িসহ মোট 3টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলের হামলায় ভাঙচুর চালানো হয়। সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলে পরিস্থিতি শান্ত হয়। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, 3টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা আটক হওয়ার তথ্য পাওয়া যায়নি। রাতে বিএনপি এমপি সুলতান মাহমুদ বাবু ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নওয়াবের গ্রুপের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা দেখা গেছে। যে কোনো মুহূর্তে ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে বন্যা জুড়ে চলছে চরম উত্তেজনা। 12 জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সংখ্যা। আগামী 24 ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এ সময়ে অতি ভারী বৃষ্টি দেশের 12 জেলায় বন্যার পরিস্থিতি আরও অবনতি হতে পারে। আজ রবিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণের কেন্দ্র দেওয়ায় পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বন্যার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, উত্তর পূর্বাঞ্চলীয় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ, উত্তরাঞ্চলীয় নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার নীলিমা সহ নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি উদ্ভব কথা গিয়েছে। কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে আরও উল্লেখ করেন, আগামী 24 ঘন্টায় বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু, খোয়াই নদী সংলগ্ন নিম্ন অঞ্চলসমূহের বন্যা পরিস্থিতিতে উন্নতি হতে পারে। 5 স্টেশনে পানি বিপদসীমার ওপর। ওই পূর্বাভাসে বলা হয়েছে, সাঙ্গু নদী বান্দরবন, দোহাজারী, চট্টগ্রাম, কুয়াশালী, মারকুলি, সুনামগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, সিলেট, সোমেশ্বরী ও কলাকান্দা, নেত্রকোনা স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় সিলেট বিভাগে ও উজানে ভারতের আসাম, মেঘালয় প্রদেশে ভারী থেকে ভারীবাহী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সারা দেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী টানা বর্ষণ ও পাহাড়ি অঞ্চলে চট্টগ্রামের 5 জেলায় এখন পর্যন্ত 43 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত 45 জন। এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 8,67,000 মানুষ। আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন 37,000-এরও বেশি মানুষ। এদিকে স্থানীয় সরকার নির্বাচন, ভোট গণনায় কারচুপি করলে সেই হাত থাকবে না, হুঁশিয়ারি দিলেন সার্জিস আলম। আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভোট গণনায় কোনো ধরনের কারচুপি বা অনিয়মের চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার রাতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে তার এই আয়োজিত এক সমাবেশে তিনি এই কঠোর বার্তা দিয়েছিলেন। নির্বাচন কমিশন থেকে শুরু করে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশাসনের ক্ষমতা অপব্যবহার করে যারা ভোট গণনায় এদিক ওদিক করার চেষ্টা করবে তাদের মনে রাখতে হবে, এমন কোনো হাত আর থাকবে না। ক্ষমতার দাপট দেখিয়ে যারা অতীতে নির্বাচন নিয়ন্ত্রণ করেছে সেই ব্যবস্থার আমূল পরিবর্তনের ডাক দেন তিনি। বিএনপির সমালোচনা করে সার্জিস আলম বলেন, আপনার ব্যতীত যেভাবে প্রশাসন ও ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী লীগের সঙ্গে অর্থাৎ করে নির্বাচন করেছিলেন, সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। বর্তমান সরকার বা সিস্টেমের কোনো অংশই যদি জনগণের প্রত্যাশার বিপরীতে কাজ করে তবে তরুণ প্রজন্ম তা সহ্য করবে না। সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিক মুজাহিদ, সারওয়াত তুষার, যুগ্ম সহসচিব সাহিব মুস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমাম এবং জাতীয় নাগরিক শক্তি সভাপতি মনিরা শারমিন।
এনসিপির রাজশাহী মহানগর সভাপতি ও আসন্ন সিটি মেয়র প্রার্থী মোবাশ্বের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে সাজিদ আলম বলেন, পারিবারিক বা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষকে পরিবর্তনের লক্ষ্যে দাঁড়াতে হবে। উল্লেখ্য থাকে যে সমাবেশের আগে বিকেল নগরে অলিপট্টি মোড় থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত দেশ গড়তে জুলাই পথযাত্রা কর্মসূচি পালন করেন এনসিপির নেতাকর্মীরা। রাজশাহীতে মেয়র প্রার্থী মোবাশ্বের আলীকে কেন্দ্র করে এনসিপির এই সমাবেশকে সাজিদ আলমের কঠোর বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিপুল তোলমার শুরু করেছে। এদিকে মোহাম্মদপুরে ব্যবসায়ীর উপর হামলা ভিডিও ভাইরাল। রাজধানীর মোহাম্মদপুরে এক বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলার ঘটনায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুরে ৩ রাস্তার মোড় সংলগ্ন একটি বাসায় এই মামলার ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওসি মেজবাউদ্দিন সকালকে বলেন, ভুক্তভোগী আবু বকর জমি জায়গার ব্যবসা করেন। জমি নিয়ে বিরোধের জেরে এই হামলায় ঘটনা ঘটেছে। এই ঘটনায় শুক্রবার রাতে আবু বকর বাদী হয়ে মামলা করেছেন। এতে 4 জনের নাম উল্লেখ করেন তিনি। আসামি তার পূর্বে পরিচিত জমি জমা নিয়ে বিরোধের জের থেকে এই মামলা চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায়, আবু বকরের বাড়িতে নিজে গ্যারেজ, তিনি সহ 2 জনের চেয়ার বসেছিলেন। এ সময় 8 থেকে 12 জনের সংখ্যা কিছু দুর্বৃত্ত ঢুকে তাদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে এক কিশোরের চাপাতির উল্লেখ দিয়ে আবু বকরকে আঘাত করে জখম করা হয়। এদিকে রংপুরে 11 দলীয় ঐক্য সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়ন সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন শফিকুর রহমান। জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণভোট বাস্তবায়নের দাবি থেকে আমাদের সরিয়ে দিতে ভিন্নভাবে অনেক কথা বলা হচ্ছে। যাদেরকে আমরা কথা দিয়েছি লড়াই আমরা করে যাব। আমাদের পরিষ্কার কথা, আমরা জাতির সঙ্গে বেইমানি করতে পারবো না। গণভোট বাস্তবায়নের দাবি থেকে একচুল পরিমাণ আমরা সরব না। আবু সাইদের রক্তে ভেজা রংপুরে আরেকবার এই অঙ্গীকার ব্যক্ত করে গেলাম। গণভোট বাস্তবায়নে বর্তমান সরকারকে আমরা বাধ্য করব ইনশাআল্লাহ। শনিবার বিকালে রংপুর জেলা স্কুল মাঠে 4 দফা দাবি 11 দলীয় ঐক্যের রংপুর বিভাগীয় সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন। সমাবেশের সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাইন ইসলাম বলেছেন, ডিসেম্বরে কেউ একজন শেখ হাসিনা দেশে আসার পরিকল্পনা করেছেন, কিন্তু আমরা তার ফাঁসির দড়ি রেডি করে অপেক্ষা করেছি। যখনই দেশে আসুন, ফাঁসির দাড়িতে আপনাকে ঝুলতে হবে। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ থেকে যিনি পালিয়ে যান তিনি আর কখনো বাংলাদেশে ফিরে আসেন না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন কার্যকর করতে ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা, পশ্চিম বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে 11 দলীয় ঐক্য ও সমাবেশের আয়োজন করে। সমাবেশ বিগত নির্বাচন প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান আরও বলেন, সব দুর্নীতিবাজ এক হয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদের হারিয়ে দিয়েছে। তিনি বলেন, ঘুঘু তুমি ধান খাও, বারবার ধরা পড়বা একবার। আগামী দিনের এই সুযোগ আর দেব না জনগণ। তখন ন্যায় ইনসাফের ভিত্তিতেই 11 দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ। এদিকে 13 জনকে পুষিনের চেষ্টা, বিজেপির বাধায় ফেরত নিল বিএসএফ। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 13 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজেপির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের মুখে তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। শনিবার তেঁতুলিয়া উপজেলার শাহবাদল উন্নয়নের মাঝিপাড়া ইউপির দায়িত্ব এলাকায় সীমান্তে 434 নম্বর প্রধান পিলারে 5 নম্বর সাব পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। বিজেপি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের নয়াবাড়ি বিএসএফ ক্যাম্পের সদস্যরা ভোরে নারী ও শিশুসহ মোট 11 জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজেপির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুষিনের প্রচেষ্টা প্রতিহত করে। পঞ্চগড় 18 বিজেপি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করেন। পুষিনের চেষ্টা করা ব্যক্তিদের ভারতেই অভ্যন্তরীণ ছিল। দায়িত্বরত বিজেপি সংসদের তৎপরতা ও তার বাংলাদেশে করতে পারেনি। তিনি আরও বলেন, বর্তমান সীমান্তে সৈন্যরেখার কোনো ব্যক্তি অবস্থান করছে না, বরং সেখানে কোনো ধরনের চলাচলও নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্ত জুড়ে বিজেপির নজরদারি আরও জোরদার করা হয়েছে। এদিকে 17 অঞ্চলে 70 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে জন্য আজ রোববার 12 জুড়ে দেওয়া এক বিশেষ পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন যে সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের 17টি অঞ্চলের উপর দিয়ে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আজ দুপুরে বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এসব এলাকায় নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখানো বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর স্পষ্ট করে জানিয়েছেন, প্রকৃতির এই বৈরী আচরণ ও ঝড়ো আবহাওয়াকে কেন্দ্র করে নদীর অববাহিকা অঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। দেশের প্রধান প্রধান নদী ও সমুদ্র উপকূলিত এলাকায় নদীপথগুলোতে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার বলেছেন। যেহেতু এই 17টি অঞ্চলের উপর দিয়ে তীব্র গতিতে বাতাস বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির জোরালো আশঙ্কা রয়েছে, তাই নদী তীরবর্তী এলাকায় সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সন্ধ্যা পর্যন্ত এই সতর্কতা বহাল থাকবে। আবার আবহাওয়া অফিসটিতে পরিস্থিতির ভিত্তিতে আবারও নতুন জারি করা হবে। এদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাজ্যের সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নতুন নেতা অ্যান্ডি বানহ্যাম। তিনি বলেছেন, গাজায় রক্তপাতের ঘটনায় আগে লেবার সরকার যথাসময়ে কড়া অবস্থান নিয়ে ব্যর্থ হয়েছিল এবং ক্ষমতায় এসে তার সরকার এ বিষয়ে আরও দৃঢ় পদক্ষেপ নেবে। বানহ্যামের এই মন্তব্যের উপর যুক্তরাজ্যের প্রভাবশালী ইহুদি সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে বিরোধী কনজারভেটিভ পার্টিরও তার অবস্থানের সমালোচনা করেছেন, তবে লেবার পার্টির বামপন্থী এমপিরা তার বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় অ্যান্ডি বানহ্যাম বলেন, প্রধানমন্ত্রী ক্লিয়ার স্টোমার নেতৃত্বাধীন সরকার গাজা সংকট যথাসময়ে মোকাবেলা করতে পারেনি। তিনি বলেন, আমরা গাজা ইস্যুতে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। যুদ্ধবিরতির আহ্বান জানাতেও আমরা অনেক দেরি করেছি। তিনি আরও জানান, ক্ষমতা গ্রহণের পর তার সরকার গাজায় সহিংসতার সঙ্গে জড়িয়ে পড়লে ব্যক্তিদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করবে। পাশাপাশি আন্তর্জাতিক আইনে বৈধ হিসেবে বিবেচিত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোকে উৎপাদিত পণ্যের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য নিষিদ্ধ করার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে। বানহাম একই সঙ্গে জানিয়েছেন, মধ্যপ্রাচ্য ইস্যুতে কঠোর অবস্থান নিলেও যুক্তরাজ্যের সামগ্রিক পররাষ্ট্রনীতি বড় ধরনের পরিবর্তন আসবে না। তিনি ন্যাটোর প্রতি অস্বীকার, যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, ইউক্রেনের প্রতি সমর্থন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। এদিকে হরমুজ প্রণালীর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করল ইরান। বিশ্ব বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীটির পক্ষ হতে জানানো হয়েছে, এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো বাণিজ্যিক বা অন্যান্য জাহাজকে এই জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না। রোববার ভোরে প্রকাশিত এক বিশেষ সামরিক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য অবৈধ রুট নির্বাধন ও বিদেশি উস্কানিমূলক তৎপরতার বিষয়ে তারা আগেই সতর্ক করেছিলেন। বিবৃতিতে বলা হয়, কয়েক ঘন্টা আগে বিদেশিদের প্ররোচনায় কয়েকটি জাহাজ অনুমোদিত পথ এড়িয়ে চলার চেষ্টা করে। বারবার সতর্ক করা সত্ত্বেও তারা নির্ধারিত রুটে ফিরে না আসায় সামগ্রিক নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় অভিযোগ একটি জাহাজকে সতর্কতামূলক গুলি চালিয়ে থামানো হয়। এরই প্রেক্ষিতে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে আইআরজিসি ঘোষণা দেয় যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং এই অঞ্চলের যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ থাকবে। একই সাথে তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই ঘটনার অজুহাতে প্রতিপক্ষ যদি নতুন কোনো সামরিক পদক্ষেপ গ্রহণ করে তবে ইরান তার জবাব দেওয়ার জন্য কঠোরভাবে প্রস্তুত রয়েছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থানরত শত্রুপক্ষের নতুন সামরিক ঘাঁটিগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু বানানো হবে। এই উত্তেজনার ফলে তৈরি হয় যে কোনো ভয়াবহ পরিণতির জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সহযোগী দেশগুলোকে দায়ী করা হয়েছে। আইআরজিসির বক্তব্য অনুসারে গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাজ্য ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকেই তারা শত্রুপক্ষ ও তাদের মিত্রদের জন্য একই কৌশল নৌপথে নানা বিধিনিষেধ আরোপ করে আসছিল।
পরবর্তীতে মে মাসে হরমুজ প্রণালী জাহাজে চলাচল নিয়ন্ত্রণের নতুন নিয়ম চালু করে তেহরানের নির্ধারিত তদারকি অঞ্চলের বাইরে চলাচল না করতে এবং ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছিল। জুন মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা হ্রাসে একটি সমঝোতার হলেও ওয়াশিংটন আন্তর্জাতিক জলপথে নিজেদের সামরিক পরিস্থিতি বজায় রাখার বাধ্য হয়ে তেহরানে একই চরম পদক্ষেপ গ্রহণ করেছেন।